আজ আমরা ক্লাস 12 এর চতুর্থ সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে এসেছি। হ্যাঁ, 6 মার্ক এবং 4 মার্কসের কোশ্চেন এখানে রয়েছে। তোমরা এটাকে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে পারো বা সাজেশন বলতে পারো বা ফাইনাল সাজেশন বলতে পারো। আমার মনে হয়েছে যে এই প্রশ্নগুলো পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার হলেও দেখে যাওয়া উচিত, এগুলো ছেড়ে যাওয়া উচিত নয়। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আর হ্যাঁ, তোমাদের বেশ কিছু কোশ্চেন থাকবে যে দাদা এইগুলোর বাইরে কি কিছু পড়তে হবে, নাকি এগুলো পড়লেই হয়ে যাবে, এগুলো কি 100% কমন? এর উত্তর আমি একেবারে শেষে দিচ্ছি। ওকে, আগে দেখা যাক যে কি প্রশ্ন রয়েছে। তো প্রথমেই আমরা প্রথম অধ্যায় দেখব। প্রথম অধ্যায় যেটা রয়েছে তোমাদের, সেই আন্তর্জাতিক সম্পর্কের যে চ্যাপ্টারটা, ওই অধ্যায় থেকে আমরা জানি বড় কোশ্চেন 6 মার্কের কোশ্চেন হবে, তাই না? আর 2 মার্কসের কোশ্চেন থাকবে এবং প্রতিটাই অথবা থাকবে। এটা আগেও বলা হয়েছে, তোমরা অলরেডি জানো যে কত মার্কসের কোশ্চেন কোন অধ্যায় থেকে থাকবে। এই অধ্যায় থেকে 6 মার্কের কোশ্চেন থাকছে। আর এই অধ্যায়ের ইম্পর্টেন্ট কোশ্চেন আমি অলরেডি দিয়ে দিয়েছি, তারপরেও আরেকবার বলে দিচ্ছি। যেরকম 1 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয়েছে যে আসার মতো। আমি হয়তো যদি কোশ্চেন করতাম তবে হয়তো আমি এই কোশ্চেনটা দিতাম। ওকে। 2 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি লেখো। এটাও দেখে রাখবে। 3 নম্বর কোশ্চেন, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে? আন্তর্জাতিক সম্পর্কের বিকাশের ধারা আলোচনা করো। এবং 4 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তত্ত্ব হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক আলোচনা করো। নেক্সট 5 নম্বর, উদারনীতিবাদ কাকে বলে? এর মূল বৈশিষ্ট্য লেখো। এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অধ্যায় থেকে। 6 নম্বর, মার্ক্সবাদ কাকে বলে? এর মূল বৈশিষ্ট্যগুলি লেখো। এখন আমার মনে হয়েছে এই অধ্যায় থেকে যে আন্তর্জাতিক সম্পর্ক এবং রাজনীতির মধ্যে পার্থক্য, এই কোশ্চেনটা সব থেকে দেওয়ার চান্স বেশি। আমি 100% বলছি না, বাট দেওয়ার চান্স রয়েছে। আমি হলে দিতাম, কিন্তু বাকিগুলো আসতেও পারে, তো দেখে রাখতে হবে। ওকে, যেরকম সব থেকে ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে 1 নম্বরটা, তারপরে হচ্ছে 2 নম্বরটা এবং 5 নম্বরটা। বাকিগুলোও দেখে রাখতে হবে, এমন নয় যে এই তিনটেই দেখবে, এর বাইরেও দেখে রাখতে পারো। অর্থাৎ এই 6টা কোশ্চেন দিয়েছি প্রথম অধ্যায়ে, 6টাই দেখে রাখবে। ওকে, কিন্তু 1, 2 এবং 5 নম্বরটা সব থেকে ভালো করে দেখবে, এটাই আশা করব। ওকে, আর এর বাইরেও যদি কিছু পড়তে চাও তবে পড়তে পারো, কোনো প্রবলেম নেই, যত পড়বে তত ভালো। ওকে, নেক্সট 2 নম্বর অধ্যায়। 2 নম্বর অধ্যায় থেকে 4 মার্কসের কোশ্চেন আসবে, আমরা অলরেডি জানি এটা, তাই না? এবং 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন আসবে যেখানে অথবা থাকবে। তো এই অধ্যায় থেকে কি বলছে? 1 নম্বর কোশ্চেন, ইউরোপীয় ইউনিয়ন উদ্ভবের প্রেক্ষাপট আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে। নেক্সট, ইউরোপীয় ইউনিয়নের কাঠামো ও কার্যাবলী আলোচনা করো। দেখো, এই যে কাঠামো ও কার্যাবলী দিয়েছি, এখান থেকে যদি বড় কোশ্চেন নাও আসে, শর্ট কোশ্চেন আসার চান্স অনেক বেশি। ওকে, নেক্সট 3 নম্বর, ইউরোপীয় ইউনিয়ন কেন একটি সফল আঞ্চলিক সংস্থা? এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে আসতে পারে, ইউরোপীয় ইউনিয়নের সাফল্যের দৃষ্টান্ত দাও। অথবা ঘুরিয়ে আসতে পারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের অবদান আলোচনা করো। প্রশ্ন একটাই, উত্তর প্রশ্ন একাধিক, মানে বিভিন্ন ঘুরিয়ে ভাবে আসছে, কিন্তু উত্তর একটাই। ওকে, নেক্সট 4 নম্বর, এটাকে তোমরা যতগুলো স্টার দিতে পারো দিয়ে রাখতে পারো। আমার মনে হচ্ছে সার্ক থেকে এবার একটা কোশ্চেন দেবেই দেবে, মনে হয়েছে, আমি হলে দিতাম। ওকে, সার্কের গুরুত্বপূর্ণ সাফল্য আলোচনা করো। কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, সার্ক কিভাবে আঞ্চলিক সহযোগিতা ও উন্নয়ন উৎসাহিত করে, উদাহরণ সহ বিশ্লেষণ করো। বা দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধিতে সার্কের ভূমিকা আলোচনা করো। আমি হলে এই প্রশ্নটা দিতাম। এবার জানি না পশ্চিমবঙ্গ বোর্ড কি করবে, কিন্তু এটা আসার চান্স আছে বলে আমার মনে হয়। ওকে, নেক্সট 5 নম্বর কোশ্চেন, সার্ক এত শক্তিশালী আঞ্চলিক সংস্থা হয়ে উঠতে পারছে না, তার কারণগুলি আলোচনা করো। বা সার্কের সীমাবদ্ধতা আলোচনা করো। বা সার্কের সার্ক তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে কেন, কারণ লেখো। বা কোশ্চেনটা আরো ঘুরিয়ে আসতে পারে যে সার্কের সামনে প্রতিবন্ধকতা কি রয়েছে, সেটা লেখো। যেইভাবেই আসুক, উত্তর একটাই হবে। ওকে, এটাও বেশ গুরুত্বপূর্ণ। আমার মনে হচ্ছে এবার সার্ক থেকে একটা কোশ্চেন দেবেই। 6 নম্বর, সার্কের উদ্দেশ্য ও কার্যাবলী উল্লেখ করো। এখান থেকে যদি বড় কোশ্চেন নাও আসে, শর্ট কোশ্চেন আসার চান্স বেশি, অর্থাৎ সার্কের উদ্দেশ্য এবং কাজ থেকে। ওকে, নেক্সট 7 নম্বর, খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তবু দেখে রাখা উচিত, আসিয়ান গঠনের উদ্দেশ্য ও কার্যাবলী। আর 8 নম্বর, ভারতের সার্ক এ অবদান এর দুটি উদাহরণ দাও এবং তার প্রভাব ব্যাখ্যা করো। অর্থাৎ সার্ক গঠনের ক্ষেত্রে বা সার্কের যে সার্ক যতটা এগিয়ে গেছে, এই এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ভারতের কি অবদান রয়েছে সেটা এখানে চেয়েছে, দেখে রাখা উচিত। ওকে,
এখন আমি বারবার বলছি, তোমাদের এক একটা অধ্যায়ে তোমরা যদি অনুশীলনী দেখো তোমাদের বইয়ের, অনেক কোশ্চেন রয়েছে, অনেক। কিছু কিছু বইতে তো 6 মার্ক বা 4 মার্কসের কোশ্চেন দিয়েছে প্রায় 40-45টা করে। তার মধ্যে আমরা কিছু বেছেছি এবং আমার মনে হয়েছে যেহেতু নতুন সিলেবাস, একটু বেশি কোশ্চেন দেখে যাওয়া উচিত। ওকে? তো প্রথমে তোমাদেরকে বলেছিলাম কিছু কোশ্চেনের অ্যান্সার দেবো, যে এগুলোই কি 100% কমন, এর বাইরে কি আসবে না? আমার কথা হচ্ছে এগুলো 100% কমন নয়। আমি 100% কমন দিতে পারি না, তার কারণ হচ্ছে আমি কোশ্চেন করছি না, যেটা তোমরা সকলেই জানো। এর বাইরেও পড়া উচিত, কিন্তু এগুলো কেন দিচ্ছি, আমার মনে হয়েছে যে পরীক্ষা দিতে যাওয়ার আগে অন্তত একবার করে এই প্রশ্নগুলো দেখে যাওয়া উচিত। প্রশ্নের উত্তর নিশ্চয়ই, শুধু প্রশ্ন নয়। আর তোমাদের নতুন সিলেবাস, হ্যাঁ তোমরা ইউটিউবে অনেক জায়গায় পেয়ে যাবে যে 100% কমন, এর বাইরে কিছু আসবে না, এটা ছেড়ে দাও, এই ভাগটা তুমি ছাড়তে পারো, বাকিগুলো পড়তে পারো, অনেকে অনেক কথা বলবে। আমার মতে সেই স্ক্যামের মধ্যে না পড়াই উচিত। এখনো সময় রয়েছে, হয়ে যাবে, বেশি কোশ্চেন নয়, তো পড়ে ফেলো। আমি পারতাম 100% কমন দিতে, ওকে, ভিউজ অনেক হয়ে যেত, অনেক সাবস্ক্রাইবার বাড়তো, অর্থাৎ পরিবারের অনেক সদস্য বাড়তো, কিন্তু কি দরকার, তোমাদের ঠকিয়ে আমার লাভ আছে? একদম নয়, ঠকানো উচিত না, আর আমি ঠকাতে চাই না, সেই কারণেই আমি 100% মানে সাজেশন দিতে পারি না। আরে আমি এমনিতেও সাজেশন দিই না, তোমরা অলরেডি জানো যারা 11 থেকে রয়েছো, তাই না? যাই হোক, নেক্সট 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে 6 মার্কের কোশ্চেন আসবে। এখানে প্রথম প্রশ্নটা কি রয়েছে, বিশ্বায়ন কিভাবে অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ক্ষেত্রকে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। দেখো, এই কোশ্চেনে অর্থনৈতিক দিকে কি প্রভাব রয়েছে, সাংস্কৃতিক দিকে এবং রাজনৈতিক দিকে কি প্রভাব রয়েছে এটা চেয়েছে, কিন্তু প্রশ্ন একটু ঘুরিয়ে শুধু পার্টিকুলার একটা অংশ চাইতে পারে। রাজনৈতিক অংশটা, যে রাজনৈতিক ক্ষেত্রে কি প্রভাব ফেলেছে, অথবা সাংস্কৃতিক ক্ষেত্রে চাইতে পারে, অথবা কি অর্থনৈতিক ক্ষেত্রে চাইতে পারে যে এর উপরে কি প্রভাব, আবার অথবা একসঙ্গে তিনটেও চাইতে পারে। তো যদি আমরা এই অংশটা পড়ে রাখি, তো যদি সিঙ্গেল সিঙ্গেল চাই তবে তাও হয়ে যাবে, তাই না? অর্থাৎ এই প্রশ্নটা পড়লে আমাদের যেইভাবেই প্রশ্ন আসুক, যদি প্রভাব থেকে আসে তাহলে আমরা পারবো। এই প্রশ্নটা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, বিশেষ করে রাজনীতির ওপরে যে প্রভাব। ওকে, নেক্সট 2 নম্বর, ভারতের উপর বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, 1991 সাল থেকে ভারতের অর্থনীতিতে বিশ্বায়নের কি প্রভাব পড়েছে, অথবা ভারতের অর্থনৈতিক বিশ্বায়নের ফলাফলগুলি আলোচনা করো। প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে এই 3 ভাবে বা 4 ভাবে, আরো অনেক ভাবে আসতে পারে, কিন্তু উত্তর একটাই হবে। ওকে, এই প্রশ্নটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। প্রথম এই দুটো প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নেক্সট 3 নম্বর, উন্নয়নশীল দেশগুলির পরিবর্তনশীলতায় বিশ্বায়নের নেতিবাচক প্রভাবগুলি আলোচনা করো। দেখো, এই যে 3 নম্বর প্রশ্নটা রয়েছে, এই প্রশ্নটার উত্তর কেউ যদি কোনো রকম পড়ে যাও, আমি বলবো ভালো মতো পড়ে যেতে, কিন্তু কেউ যদি কোনো রকম পড়ে যাও আর বাই চান্স এই কোশ্চেনটা চলে আসে, তবে তুমি এই 2 নম্বরে যে অ্যান্সারটা লিখছো, ওই অ্যান্সারটা লিখে দেবে শুধু কিছু উন্নয়নশীল দেশের নাম ওর মধ্যে উল্লেখ করে দেবে। ভারত একটা উন্নয়নশীল দেশ, তো ভারতের উপর যেরকম প্রভাব পড়ছে অন্যান্য উন্নয়নশীল দেশ, যেরকম বাংলাদেশ রয়েছে, নেপাল, ভুটান রয়েছে, পাকিস্তান বলবো না, ও বাদ, ঠিক আছে? এরকম কয়েকটা রাষ্ট্রের নাম তুমি দিয়ে দেবে, আর সঙ্গে ওই 2 নম্বরে যে অ্যান্সারটা লিখছো ওই অ্যান্সারটা লিখে দিতে পারো। ওকে, যদি না পড়ো, ওই যে নেই মামার থেকে কানা মামা ভালো, ওই কারণে। ওকে, নেক্সট 4 নম্বর কোশ্চেন, বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বিভিন্ন রূপগুলি আলোচনা করো, অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। দেখো, এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট মনে হয়নি, তবু দেখে রাখবে, নতুন সিলেবাস। ওকে, বলা যাচ্ছে না যে কি হবে। ওকে, নেক্সট 5 নম্বর, বিশ্বায়নের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে বিশ্বায়নের সুফল এবং কুফল আলোচনা করো। দেখো, যেটাই পক্ষে সেটাই সুফল, যেটাই বিপক্ষে সেটাই কুফল। ওকে, একই প্রশ্ন, উত্তর সরি আলাদা প্রশ্ন, উত্তর একই। ওকে, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে যেটা বলে। 6 নম্বর, বিশ্বায়ন বলতে কি বোঝায়, বিশ্বায়নের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি লেখো। 7 নম্বর, বিশ্বায়নের অর্থ ও প্রকৃতি আলোচনা করো। 8 নম্বর, রাষ্ট্রীয় সার্বভৌমিকতার উপর কিভাবে বিশ্বায়নের প্রভাব পড়েছে। দেখো, এই প্রশ্নটা এই বিশ্বায়ন চ্যাপ্টার পড়লে এই কোশ্চেনটা যে আসবে এটা অনেকে মনে করে, ইভেন আমিও মনে করি, তাই জন্যই দিয়েছি। এটা আসার চান্স খুবই বেশি থাকে, কিন্তু এবার আমার মনে হচ্ছে না যে এই কোশ্চেনটা দেবে, দিতেও পারে, তাই জন্য এখানে রেখে দিয়েছি। ওকে, বাই চান্স যদি দিয়ে দেয় পশ্চিমবঙ্গ বোর্ড, কিছু বলা যায় না। ওকে, এবার আসছি চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায় যেটা রয়েছে, এই অধ্যায়টার ক্ষেত্রে আমি বলে রাখি একটু বেশি পড়তে হবে এই অধ্যায় থেকে, তার কারণ হচ্ছে এটা অনেক বড় চ্যাপ্টার, আর এখানে
অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, কিন্তু আমার যেগুলো মনে হয়েছে এবার কেন্দ্র থেকে আসার চান্স বেশি। কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় আইন বিভাগ যেগুলো রয়েছে সেখান থেকে কোশ্চেন আসার চান্স বেশি, তো সেই হিসেবে আমরা দিয়েছি। 1 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 2 নম্বর, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই দুটো খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে প্রধানমন্ত্রীটা ভিভিআই, ওকে। আর রাষ্ট্রপতিটাও ইম্পর্টেন্ট, কিন্তু প্রধানমন্ত্রীর থেকে একটু কম, ওকে, কিন্তু দেখে রাখতে হবে। 3 নম্বর, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। আমার খুব ইম্পর্টেন্ট মনে হয়নি, কিন্তু একবার হলেও দেখে যাওয়া উচিত। 4 নম্বর, স্থায়ী প্রশাসক হিসেবে আমলাতন্ত্রের ভূমিকা। এই কোশ্চেনটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে বড় কোশ্চেন যদি নাও দেয়, ছোট কোশ্চেন দেওয়ার চান্স রয়েছে এই মানে আমলাতন্ত্র থেকে। 5 নম্বর, পার্লামেন্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই ক্ষেত্রে আমরা বলে রাখি, আমরা যখন পার্লামেন্টের গঠন মানে আলোচনা করব, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি খাতায় লিখব, তখন লোকসভা এবং রাজ্যসভা দুটোর গঠনই বলতে হবে। যখন প্রশ্নটা এইভাবে আসবে যে পার্লামেন্টের গঠন ও কার্যাবলী লেখো বা কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যাবলী আলোচনা করো, তখন আমাদের উত্তরটা লিখতে হবে যে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষের গঠন এবং কাজ, ওকে। আর এই প্রশ্নটা একটু ঘুরিয়েও দিতে পারে, শুধু লোকসভার গঠন ও কার্যাবলী দিতে পারে বা শুধু রাজ্যসভার গঠন ও কার্যাবলী দিতে পারে। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলি, এই কোশ্চেনটা হয়তো তোমরা বুঝতে পারলে না। যদি প্রশ্ন এমন আসে পার্লামেন্টের গঠন ও কার্যাবলী লেখো, তখন লোকসভার গঠন ও কার্যাবলী এবং রাজ্যসভার গঠন ও কার্যাবলী দুটোকেই সেই উত্তরে রাখতে হবে। আবার প্রশ্নটা যদি এমন আসে লোকসভার গঠন কার্যাবলী লেখো, তাহলে ওই অংশটা শুধু লোকসভা অংশটুকু লিখতে হবে, লোকসভার গঠন ও কার্যাবলী। আর যদি রাজ্যসভার দেয়, শুধু রাজ্যসভার অংশটুকু লিখতে হবে, ওকে। নেক্সট 6 নম্বর কোশ্চেন, লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। এটাও ভিভিআই দিয়ে রাখো, ওকে। নেক্সট 7 নম্বর, পার্লামেন্টের উভয় কক্ষের মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট 8 নম্বর, সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এগুলোও দেখে রাখবে। নেক্সট 9 নম্বর কোশ্চেন, হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। এই কোশ্চেনগুলো দেখে রাখবে, এই অধ্যায় থেকে বেশি পড়তে হবে যেহেতু। এখন এই যে 9 নম্বর প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট অন্য এই দুটো কোশ্চেনের থেকে, ওকে। যাই হোক, 10 নম্বর, ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে একটি টিকা লেখো, অথবা ক্রেতা সুরক্ষা আদালতের গঠন ও কার্যাবলী লেখো। প্রশ্ন ঘুরিয়ে দিতেই পারে, যাই দিক দেখে রাখবে। নেক্সট, জনস্বার্থ মামলা সম্পর্কে একটা টিকা লেখো, ওই যে পিল, ওকে, পিল সম্পর্কে একটা টিকা লিখতে বলেছে, দেখে দেবে। 12, জনস্বার্থ মামলা কিভাবে ভারতের বিচার ব্যবস্থার চেহারা পরিবর্তন করেছে তা বিশ্লেষণ করো। 13, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য খুবই ইজি। এইবার এই অধ্যায় থেকে যদি প্রশ্ন খুবই কঠিন হয়, মানে আমার মনে হয়েছে এই 4টে প্রশ্ন দেবেই না, কিন্তু প্রশ্ন যদি খুব কঠিন করে তাহলে এই 4টে থেকে একটা প্রশ্ন দেবে, ওকে। তো দেখে নিও। নেক্সট পঞ্চম অধ্যায়ে 1 নম্বর কি বলছে, চিপকো আন্দোলনের কারণ ও ফলাফল লেখো, অথবা চিপকো আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। একই প্রশ্ন, দুটোই উত্তর একই হবে এই দুটোর ক্ষেত্রে, ওকে। নেক্সট, চিপকো আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো, অথবা এই দুটো কোশ্চেনকে মার্জ করে টিকা লিখতে দিতে পারে, টিকা, ওকে। এখন বলে রাখি, আমার মনে হয়েছে যে এই অধ্যায় থেকে চিপকো আন্দোলন থেকে একটা কোশ্চেন আসবে। 3 নম্বর, নর্মদা বাঁচাও আন্দোলনের বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। 4, নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও ফলাফল লেখো, অথবা প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে নর্মদা বাঁচাও আন্দোলনের কারণ ও প্রভাব লেখো। নেক্সট, এই অধ্যায় থেকে 5 নম্বর, সমাজে পৌর বা নাগরিক আন্দোলনের গুরুত্ব ব্যাখ্যা করো, অথবা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে নাগরিক সমাজ আন্দোলনের গুরুত্ব সম্পর্কে লেখো। বলে রাখি, এক্ষেত্রে এর বৈশিষ্ট্য অর্থাৎ নাগরিক সমাজের বৈশিষ্ট্য যেটা হয় সেটা একটু দেখে রাখবে। আর 6 নম্বর কোশ্চেনটা আমার মনে হয়েছে আসবে না, না আসার চান্সই বেশি, তবু চোখ বুলিয়ে রাখা উচিত। এবার 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়ে প্রথম প্রশ্ন কি বলেছে, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 3টে পদ্ধতি রয়েছে আমরা জানি, অথবা প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে 368 নং ধারা অনুসারে ভারতীয় সংবিধানের সংশোধন পদ্ধতি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, ভিভিআই, ওকে। নেক্সট 2 নম্বর, 73তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যগুলি লেখো।
প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। ৭৩তম সংবিধান সংশোধনী আইনের 4টি মূল বৈশিষ্ট্য আলোচনা করো যা স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার পরিবর্তন এনেছিল। গুরুত্বপূর্ণ। 3 নম্বর, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী লেখো। দেখো এখানে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার গঠন ও কার্যাবলী বলেছে। ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বনিম্নে রয়েছে কে? গ্রাম পঞ্চায়েত, তার উপরে কে রয়েছে? পঞ্চায়েত সমিতি, তার উপর জেলা পরিষদ। এই তিনটের গঠন ও কার্যাবলী ইজি জিনিস, দেখে রাখবে। ওকে, তো এখানের ক্ষেত্রে আলাদা আলাদা ভাবেও দিতে পারে, যে শুধু বলতে পারে গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী, অথবা বলতে পারে পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী, অথবা জেলা পরিষদের গঠন ও কার্যাবলী, অথবা তিনটেকে মার্জ করে একটা কোশ্চেন দিতে পারে। এই অংশটা একটু ভালো করে পড়বে, এই কারণে এখান থেকে বড় কোশ্চেন না দিলেও শর্ট কোশ্চেন দেবে। ওকে, তো এটাও ভিভিআইতে রেখে দাও তোমরা। নেক্সট, ৭৪তম সংবিধান সংশোধনী আইনের প্রেক্ষিতে পৌরসভার গঠন, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে লেখো। এক্ষেত্রে বলে রাখি, যারা চাইছো একটু ভালো করে পড়বে, আরো বেশি কোশ্চেন পড়বে, তাদের বলবো যে এই ৭৪তম সংবিধান সংশোধনী আইনের বৈশিষ্ট্যটাও একটু পড়ে রাখবে। দেখো ৭৩-এর ক্ষেত্রে গ্রাম অঞ্চলের স্থানীয় স্বায়ত্তশাসন চালু হয়েছে, আর ৭৪তম ক্ষেত্রে কি হয়েছিল? শহর অঞ্চলে, অর্থাৎ পৌরসভা আর যে আইন। ওকে, নেক্সট 5, গ্রাম সংসদের উপরে একটি টিকা লেখো। আমার মনে হয়েছে এই প্রশ্নটা, যে গ্রাম সংসদ যদি বড় কোশ্চেনের টিকা নাও দেয়, 4 মার্কসের, 2 মার্কসের একটা শর্ট কোশ্চেন দেবে, আমি হলে দিতাম। ওকে, 6, পৌরসভার চেয়ারম্যানের ক্ষমতা ও কার্যাবলী উল্লেখ করো। এটাও একবার দেখে রাখবে। এখন তোমরা অনেকে বলতে পারো, দাদা তুমি প্রশ্ন করছো না। হ্যাঁ, আমি করছি না। আমি কি বললাম, যে আমি হলে দিতাম, আমি যদি প্রশ্ন করতাম তাহলে আমি দিতাম। ওকে, যাই হোক, তোমাদেরকে আগে আমি অলরেডি বলে দিয়েছি যে এটাই ফাইনাল সাজেশন, আর আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে। আর 100% কমনের যে বিষয়টা, সেটা আমি কখনোই বলবো না যে 100% কমন। হ্যাঁ, দেখা গেছে চলে আসে, কিন্তু এবার নতুন সিলেবাস, কেউ জানে না। কেউ যদি 100% কমন দিয়ে থাকে, মনে করবে সে তোমাদেরকে ঠকাচ্ছে। আমি তোমাদেরকে ঠকাতে চাই না। 100% কমন বললে আমার ভিউজ হয়তো কিছুটা বাড়বে, কিন্তু দরকার নেই। ওকে, তোমাদের যদি মনে হয় এই ক্লাসটা বা এই ভিডিওটা বা এই ইম্পর্টেন্ট কোশ্চেনের যে লিস্ট, এটা তোমাদের উপকারে আসবে, তাহলে বন্ধুদের কাছেও শেয়ার করে দাও। আর এখনো যদি পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত